জানো তো, ধৈর্য হচ্ছে মানুষের সবচেয়ে বড় শক্তি। যখন যেরকম পরিস্থিতি আসুক না কেন, ধৈর্য ধরে যে কোনো প্ল্যাটফর্মে বলো, আমরা যদি টিকে থাকতে পারি তাহলে একদিন না একদিন হয়তো সফলতার মুখ দেখতে পাবো। যাই হোক, ভয়েস ওভার দিতে দিতে তোমরা কি কোকিলের মিষ্টি ডাক শুনতে পেলে? চলো, অনেক গল্প করব, তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন তো মোটামুটি ঘুম ওই ভোরের দিকটাতেই ভাঙে, তবে উঠতে উঠতে আধ ঘন্টা হলেও লেট হয়। তাই সকালবেলা উঠে আর দেরি করিনি, বাসি ঘরটাকে ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর সিঁড়ির সামনেটা ঝাড় দিয়েছি। এখন সিঁড়ির সামনে একটু জলই ছিটিয়ে দিই, সেভাবে আর মোছা টোছা হয় না। আরও একবার মনে হচ্ছে ডক্টরের কাছে যেতে হবে। আসলে কোমরে ব্যথা তো, ধোয়া মোছা করতে ভীষণ ভয় লাগে। তবে যেটুকু কাজ না করলেই নয়, সেটুকু তো বাধ্য হয়ে করতেই হয়। তাতে করে ব্যথাই হোক আর যাই হোক, নিজের কাজ তো নিজেকেই করতে হবে। কেউ কি আর করে দেবে বলো? কেউই করে দেবে না। গল্প করতে করতে বাসি কাপড়টাকেও চেঞ্জ করে সেটাকে মেলে দিয়ে এই যে ব্রাশ করার পর টেবিলটাকে বার করে নিলাম। সকালবেলা টেবিলটা বার করার পর আমার মনে হয় কি একটা ডিউটি আমার পালন হলো ঠিকঠাক। মানে এটাকে বাইরে যদি বার না করি তাহলে ঘরটা আমার ধরো ওই বন্ধই থাকবে, দরজাটা সামনের দিকটাতে থাকবে, তাতে করে ঘরে আলো ঢুকবে না। আর ঘরে আলো না ঢুকলে না আমার ভীষণ বিরক্ত লাগে। যদিও বা ঘরে দুটো লাইট লাগানো রয়েছে, আমার বরকে বলেছি কোনাকাঞ্চিতে একটা করে লাইট লাগিয়ে দিও, কেমন যেন মনে হয় যে চোখে দেখি না। দেখো, আজকে গ্যাসের দুটো ওভেনে একটাতে লাল চা বসিয়েছি, একটাতে বসিয়েছি দুধ চা। গতকালকে দুধ ছিল, সেটাতে 1 কাপ চাই হতো না। 1 কাপ চা হলেও দিদিমাকেই দিতাম এটা। দিদিমা আবার দুধ চা খেতে পছন্দ করে না। মানে এখন তো বয়স হয়েছে, গ্যাস ট্যাস হয়, সেই ভয় পায় আর কি। আর যদিও বা কাল রাত্রে হঠাৎ করে দিদিমার শরীরটা খারাপ হয়েছিল, আমরা তো প্রায় ভয়ই পেয়ে গিয়েছিলাম জানো। তারপর তড়িঘড়ি করে খাওয়া দাওয়ার পর দিদিমাকে কী করলাম, সাইডের বাড়ি একটা দাদা আছে, সে ডাক্তারি করে, সেই দাদার কাছে গিয়ে প্রেশারটা চেক করে নিয়ে আসলাম। আর তারপর দেওরকে ফোন করলাম। প্রায় রাত তখন 9:30 বাজে। দেওর কী করলো, ফার্মেসি থেকে ওআরএস কিনে আনলো। ওই ওআরএস তারপর লবণ চিনি দিয়ে জল গুলিয়ে খাওয়ার পর কিছুটা রেস্ট নেওয়ার পর প্রায় রাত যখন 12টা বাজে তখন বলছিল যে শরীরটা একটু ভালো আছে। তাই জানো তো, হুটহাট করে সব কিছু এখন খেতে দিতে পারি না। সত্যি কথা বলতে কি, বয়সের সাথে সাথে না সব শক্তি কমে যায়, সহ্য শক্তিও যেমন কমে যায়, হজম শক্তি, সমস্ত কিছু কমে যায়। যাই হোক, চাটুকু খাওয়া দাওয়ার পর তারপর আবার নিজের কাজে লেগে পড়লাম। ওদিকে ডাল সম্বারা দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ দিয়ে। আর এই দেখো, আমি সকালবেলা চালগুলো ভিজিয়ে রাখি, সেই চাল যখন 2-3 বার ধুই, সেই চাল ধোয়া জলটা না একটা গামলায় বলো কিংবা একটা মগে বলো, আমি কিন্তু জমিয়ে রাখি। আর তারপর যখনই একটু কাজের ফাঁক পাই, সেই কাজের ফাঁকে না মানি প্ল্যান্টগুলোকে প্রত্যেকটা দিন চাল ধোয়া জল দিই। তবে রাত্রে আর দেওয়া হয় না জানো, সন্ধেবেলা তো গাছে জল দিতে নেই। যদি দুবেলা করে গাছগুলোতে জল দিতে পারতাম তাহলে গাছগুলো কিন্তু বেশ সুন্দর হতো। যদিও বা এই গাছগুলোর চেহারা কিন্তু পুরোই চেঞ্জ হয়ে গেছে চাল ধোয়া জলে। জানো, চাল ধোয়া জল না মুখে স্প্রে করলেও না ভীষণ মুখগুলো করে শুনেছি, এখনও পর্যন্ত ট্রাই করিনি। তো ভাবছি যে একবার ট্রাই করেই দেখব। যাই হোক, মানি প্ল্যান্টে জল দেওয়ার পর এখন এই যে কলের পটটাকে একটু ধুয়ে নিচ্ছি। আর তার আগে কিন্তু থালা বাসন যতটুকু যা ছিল আমি এখান থেকে ধুয়েই নিয়েছি, প্রেসার কুকার থেকে শুরু করে চায়ের বাসন। আর এই দিকে দেখো, গতকাল রাত্রে জানো তো, আমি ডিপ ফ্রিজে একটু আইসক্রিম বসিয়েছিলাম। আসলে রাস্তা দিয়ে যখন আইসক্রিম যায় আমার ছেলে ভীষণ বায়না করে। তবে বায়না করে বলে তাকে যে কিনে দিই না তা না, কিনে দিই। তবে ভেবেছি যখন ফ্রিজ আছে তাহলে একটু বাড়িতেই বানিয়ে দিই। জানো তো কীভাবে আইসক্রিমটা বানিয়েছি? ঘরের দুধ ছিল, সেই সাথে কাজু বাদাম, কিশমিশ, ওর যে কমপ্ল্যান কেশর বাদাম খায় সেই কেশর বাদাম, তারপরে ওর মধ্যে আরও কী যেন দিয়েছি আমি ভুলে গেছি। ও হ্যাঁ, চিনি দিয়েছি। সব কিছু দিয়ে সুন্দর করে ফুটিয়ে তাকে ঠান্ডা করে আগের দিন একটা আম আইসক্রিম খেয়েছিল, ওই আম আইসক্রিমের কৌটোটাই রেখে দিয়েছিলাম সেই কৌটোতে। আর ঘরে 2টো কৌটো ছিল, তাতে করে আইসক্রিমগুলো বসিয়ে দিয়েছিলাম। গতকাল রাত্রে বসিয়েছিলাম, তাই এখন মোটামুটি 10টা বাজে। বার করে দেখছি আইসক্রিমগুলো বেশ ভালোই জমে গেছে জানো। তবে কি হয়েছে, আমার ছেলে কিন্তু এই ঘরে তৈরি আইসক্রিম খাচ্ছে না। এগুলো আমার ঘরে নষ্টই হবে বলতে পারো। ঘরের তৈরি আইসক্রিম দিলে বলবে কি যে মা আমি এখন বড় হয়ে গেছি, এই আইসক্রিম খেলে আমার ঠান্ডা লাগবে। তাহলে বোঝো যে ওর কত পাকা পাকা কথা।
আজকে রান্না বান্নাটা একটু কম করেছি বলবো না, ডাল আলু সেদ্ধ করেছি আর ওদিকে আরও একটা রান্না বসিয়ে দিয়ে এসেছি। অনেক দিন ধরেই আমার ঘরে না ভীষণ ঝুল পড়েছিল। সবাই তো জানো যে আমার টিনের ঘরে ভীষণ পরিমাণে মাকড়সার জাল পড়ে। প্রত্যেকটা সপ্তাহে যদি ঘর ঝাড়তে পারতাম সেক্ষেত্রে আমার তো খুব ভালো হতো। তবে প্রত্যেক সপ্তাহে যেহেতু ঘর ঝাড়া হয় না, মোটামুটি 15 দিন অন্তর একবার করে ঘর ঝাড়লেও এনাফ। তবে আমি কি করেছিলাম, সেই যে কবে বাবার বাড়ি গেছিলাম তারপরে এসে ঘরটাকে কিন্তু আর ঝাড়তে পারিনি। তবে এত বিশ্রী অবস্থা হয়েছে ঘরের, তাই আজ সকাল থেকে বলবো না, বেশ কয়েকদিন ধরেই ভাবছি যে ঘরটা আজকে পরিষ্কার করেই ছাড়বো। আজ শনিবার, কাল রবিবার, শুক্রবার, বৃহস্পতিবার, এক একটা বার পালতে পালতে কি হয়, ঘরটা পড়েই থাকে। আজকে যেহেতু সোমবার ছিল সেই জন্য কি করেছি বলো তো, আজকে আর কোনো দিকে তাকাইনি, রান্না বান্না ঝটপট কমপ্লিট করে তারপর সোজা কিন্তু চলে এসেছি ঘরটাকে ঝেড়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি জানো তো, পাকা ঘরে ঝুল অতটাও বোঝা যায় না যতটা ঝুল বোঝা যায় টিনের ঘরে। আর এই টিনের ঘর ঝাড়তে যে কতটা কষ্ট হয়, মুখে একটা মাস্ক পরে নিয়েছি। ওই যে অ্যালার্জির ভয় পাচ্ছি, মনে হয় আবার যেতে হবে অ্যাপেলোতে ডক্টর দেখাতে। দেখি সময় কি বলে আর সময় কি খেলা দেখায় আমাকে। হ্যালো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঘরটাকে তো সুন্দর করে ঝাড় দিয়েও নিয়েছি, মানে ঝুল ঝেড়ে পরিষ্কার করেও নিয়েছি। তবে যতটা তাড়াতাড়ি তোমাদেরকে দেখালাম এই কাজটা করতে, আমার কিন্তু মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট এরকম টাইম লেগেইছে। আর তারপর রক্ষা কি বলো তো, একটা বিছানার চাদর ছিল সাদা রঙের, সেই বিছানার চাদরটা ধুতে হতো। ওই বিছানার চাদর দিয়ে আলনাটাকে আমি পুরো ঢেকে নিয়েছি। দেখো তাতে করে কি হয়েছে, আমার জামা কাপড়গুলো আলনাতে যেমন সাজানো ছিল তেমনই সাজানো আছে, আবার ঝুল ময়লা কোনো কিছুই পড়লো না। যেটুকু যা পড়লো সেটা কিন্তু বিছানার চাদরের উপরেই পড়লো। এবার বিছানার চাদরটা তুলে দেব, তাতে করে আমার আলনাটা যেমন ছিল তেমনই সুন্দর থেকে যাবে। আর আলনাটাকে কিন্তু গোছানোও লাগলো না। একটু ভালো করে ডাস্টিং করে নিয়েছি শোকেসটা আর ফ্রিজটা। আর তারপর এই দেখো, মেঝেটা তো ঝাড় না দিলেই নয়, মেঝেটাকেও একটু ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটাকে পুরো ঝাড় দিয়ে এসেছি। আর এরপরে হচ্ছে বাইরের ঝুলটা ঝাড় দিয়ে নিচ্ছি। বাইরেও বিশ্রী পরিমাণ ঝুল পড়েছে, সমস্তটাই মাকড়সার ঝুল। তাই পুরো ঘর থেকে বাইরে শুরু করে প্রত্যেকটা জায়গা ধরে ধরে ঝাঁটা বারুন দিয়ে ঝেড়ে ঝেড়ে ঝুলটাকে আমি ঝেড়ে নিলাম। আর জানো তো, আমি মনে মনে ভাবছি যে এই ঘরটাকে যদি একটু জল দিয়ে ধুতে পারতাম তাহলে বেশ ভালো হতো। তবে সেটা আর আমার পক্ষে সম্ভব না। দেখি আমার বর আবার বাড়ি আসুক, ওকে বলবো যে ঘরটাকে একটু ওই মোটরের পাইপ আছে আর টাইম কলে যখন জল আসে বিকেলের দিকটাতে ধুয়ে দিতে। তাতে কি হবে বলো তো, ক্ষণিকের জন্য ঘরটা ঠান্ডাও হবে, আবার ঘরটা কিন্তু পুরো ক্লিন হয়ে যাবে। সত্যি কথা বলতে কি জানো তো, এই যে ঘর ঝাড়াঝাড়ি করার পর যখন ঘরটাকে আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে, তখন সেই ঘরটাতে যখন ঢুকবে দেখবে আলাদা একটা শান্তি লাগবে। আর ঘরটাও না আলাদা রকম ফ্রেশ লাগবে। আর দেখো, আমাদের ঘর বাড়ি যেমনই হোক, আমরা প্রত্যেকেই তো চাই না যে নিজের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে। আর যেখানে সারা দিনের ক্লান্তি আমাদের মিটে যায় সেই জায়গাটা আরও সুন্দর করে রাখতে। পর্যায়ে স্নান করে আবার চলে এলাম ঘরে, ঝুল ঝাল ঝেড়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর তারপর না আর ক্ষমতা হয়নি অন্য কোনো কাজ করা। অফ ক্যামেরায় খুব কষ্ট করে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তাতে করে একটু কষ্ট আমার হয়েছে। তবে পরে যখন স্নান করার পর ঘরটাতে ঢুকেছি, কী যে একটা শান্তি পেয়েছি সেটা আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বিছানার চাদরটাকেও আজকে চেঞ্জ করে নিয়েছি। আর এই পর্যায়ে আমার খাটটা আমার তো ভীষণ দেখতে সুন্দর লাগছে, জানি না তোমাদের কেমন লাগছে। আর এই দেখো, মোটামুটি এখন সব কিছুই পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আর এবার একটু শান্তিতে ঘরটাতে রেস্ট নেওয়ার পালা। চলো, আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিই। আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে, টাটা।